নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা শুনছি বুদ্ধদেব গুহর একটি অসামান্য উপন্যাস কোয়েলের কাছে। আজ আমরা এই উপন্যাসের ৭ম পর্ব শুনব। আসুন তাহলে উপন্যাসটি সকলে মিলে আমরা শুনে নিই। রাঙ্কার রামরিত সিংয়ের মাটির দেওয়াল, খাপড়া চালের ভাণ্ডার থেকে চতুর্দিকের উপত্যকা চোখে পড়ে। একটি নদী পাহাড়টাকে জড়িয়ে জড়িয়ে ঘুঙুর পায়ে নেচে চলেছে। খেমটার সুর বাজছে যেন তার পায়ে পায়ে। বল গোলাপ মোড়ে বল, তুই ফুটিবি সখী কবে, বল গোলাপ মোড়ে বল। আমরা যেদিন এসে পৌঁছলাম তার আগের দিনই বাঘে মরি করেছে পাহাড়ের নিচে নদীর পাশে। এক ওরাও চাষার ফুটফুটে দুধ সাদা দুধেল গাই মেরে দিয়েছে বাঘে। আমরা পৌঁছেছিলাম সকাল ৯টা নাগাদ। পৌঁছানো মাত্র একবার মরিটা দেখতে গেলাম। ভান্ডার থেকে প্রায় ১৫ মিনিটের পাকদণ্ডী পথ। ঝর্ণাটার কাছে কতগুলো পুটুস ছোপের আড়ালে গরুটা পড়ে রয়েছে কাত হয়ে। দুধের পাড় দুটো খেয়ে নিয়েছে আর সঙ্গে পেছনের নরম অংশ। গলার কাছে দুটো পরিষ্কার ফুটো, মনে হলো যেন কেউ ড্রিলিং মেশিন দিয়ে ড্রিল করেছে। গরুটাকে ধরেছিল এখান থেকে কম করে ৪০০ গজ দূরে, বিকেলে যখন চড়ে বেড়াচ্ছিল। সেখান থেকে এত দূর টেনে এনেছে। কোথাও ছেঁচড়ানোর দাগ আছে, কোথাও তাও নেই। যশবন্ত চতুর্দিক নিরীক্ষণ করল ভালো করে। কুলকুল করে ঝর্ণাটাতে এক চিলতে জল বয়ে চলেছে। এই রোদে ভরা আকাশের নিচে দাঁড়িয়েও জায়গাটায় বেশ শীত করছে। গরুটার কাছাকাছি বড় গাছ যা আছে তাতে নিচের দিকে মোটেই মাচা বাঁধার উপযুক্ত ডাল নেই। যেখানে ডাল আছে তা অনেক উঁচু। যশবন্ত আমাকে বলল, তোমারা তো উঁচু থেকে গুলি করতে অসুবিধা হবে, তার চেয়ে মাটিতে বসবো। মাটিতে বসে জানোয়ার দেখতে অনেক সুবিধা, গুলি লাগাতেও সুবিধা। আমি বললাম, তা তো সুবিধা, কিন্তু প্রাণটা বেরিয়ে যাওয়ারও তো খুব সুবিধা। যশবন্ত বলল, প্রাণ বেরোনো অত সোজা নাকি? আমি বললাম, তোমার জগদীশ ভাইয়ের গুলির হাত থেকে বেঁচেছি বলে কি বাঘের হাতেও বাঁচব? যশবন্ত বলল, এখানে কথা বলো না, বাঘ তো বেশি দূর যায়নি, ধারে কাছেই আছে, ঘুমোচ্ছে। বেশি চেঁচেমেচি শুনে বিরক্ত হতে পারি। গাছের নিচে ভিজে স্যাঁতসেঁতে মাটিতে বাঘের পায়ের দাগ দেখলাম। আমারও হুইটলি সাহেবের বন্ধুর মতো মাই গড, হি ইজ দ্য ড্যাডি অব অল গ্র্যান্ড ড্যাডিজ বলতে ইচ্ছে করল। বাঘের থাবা ছাপ দেখলেই মাখন বাবুর বুকের ভেতরটা কেমন কেমন করে। নিরীক্ষণ করে বোঝা গেল যে বাঘ নদী পেরোয়নি। নদীর যেদিকে গরু আছে সেই দিকেই ফিরে গেছে। অতএব ধরে নেওয়া যেতে পারে যে বাঘ যে পথে গেছে সে পথেই ফিরে আসবে। বেশ বুদ্ধি করে নদীর পাশে যশবন্ত একটা গর্ত খুলল সেই ওরাও চাষা আর নিজে মিলে। আমাকে একটা ছুরি দিয়ে বলল, বেশ দূর থেকে কয়েকটা করঞ্জের ঝাঁকড়ার ডাল কেটে আনতে। বলল, বন্দুক নিয়ে যাও, বাঘ কোথায় শুয়ে আছে কে জানে, ডাল কাটতে গিয়ে বাঘের নাকি কোপ বসিও না। করঞ্জের ডাল কেন কাটতে বলল বুঝলাম। মরির চারপাশে করঞ্জের বন। ১০-১৫ মিনিট বাদে ডাল কেটে ফিরে এসে দেখি নদীর খাড়া পাড়ে যেখানে একরাশ করঞ্জের ডাল আছে তার ঠিক পাশেই যশবন্ত গর্তটা সম্পূর্ণ করেছে। আমি পৌঁছতে গর্তের সামনে যেখানে করঞ্জের গাছপালা ছিল তার সঙ্গে মিলিয়ে আমার কেটে আনা ডালগুলো বসিয়ে দিল বালিতে। গরুটার কাছ থেকে এবং গরুটা যেদিকে আছে সেদিক থেকে করঞ্জের ঝোপের আড়ালে গর্ততে বসে থাকলে বাঘ আমাদের মোটেই দেখতে পাবে না, অবশ্য আমরা যদি নড়াচড়া বা শব্দ না করি। মাটিতে বসে থাকবো আর অত বড় রয়্যাল টাইগার এসে আমাদের থেকে ১০-১৫ হাত দূরে গরুর হাড় কড়মড়িয়ে খাবে, এই দৃশ্য কতখানি ভয়াবহ জানি না, তবে এই দৃশ্যের কল্পনাও কম ভয়াবহ নয়। তাছাড়া আমাদের পেছনে তো উদম টাড়, মাত্র ২০ হাত চওড়া বালিময় নদী,
যাতে এক চিলতে জল রয়েছে মাত্র। বাঘ যে পেছন দিক থেকে আসবে না এমন গ্যারেন্টি যশবন্ত দিচ্ছে কি করে জানি না। অবশ্য বাঘের পায়ের দাগ দেখে যশবন্ত যা সাব্যস্ত করেছে সেটাই সম্ভাব্য ও ঠিক বলে মনে হলো। বিকেল 4:30 নাগাদ এনামেল করা মগে 1 কাপ করে গরম চা কৃপণের মতো রয়ে শয়ে খেয়ে ভালো করে জামা কাপড় পরে এবং 2টো দেহাতি কম্বল এবং একটা ছোট নারকেলের দড়ি 4 পায়ে নিয়ে আমরা গিয়ে পৌঁছলাম মুড়ির কাছে। সূর্যের তেজ কমে গেছে, বেলা পড়ে এসেছে। চৌপায়াটা নদীর বালুরেখার পাড় ঘেঁষে পেতে তার উপর কম্বল 2টো বিছিয়ে আমরা বসলাম। রামরিজ বাবু চাকর এসেছিল সঙ্গে। তাকে বললাম, দেখো তো বাবা, ওপাশ থেকে আমাদের মাথা দেখা যাচ্ছে কিনা। সে অনেকক্ষণ নিরীক্ষণ পর্যবেক্ষণ ইত্যাদি করে বলল, কুছু তো দিখতে হো বাবু, একদম ঠিক হ্যাঁ। তারপর সে এবং তার সঙ্গী দুজনে জোরে জোরে কথা বলতে বলতে চলে গেল বস্তির দিকে। বেশ শীত, রোদের তেজটা যত কমে আসছে তত মনে হচ্ছে কার অদৃশ্য হিমেল 2খানা হাত কাঁধের দুপাশে চেপে বসেছে। তাছাড়া নদীতে বসেছি, ঠান্ডা যেন আরো বেশি বলে মনে হচ্ছে। কাছে জঙ্গলের মধ্যে কোনো ফাঁকা মাঠ আছে, তাতে যেন পাখিদের মেলা বসেছে। তিতির আর বটেরের ডাকে বন সরগরম, বনমোরগ ডাকছে থেকে থেকে। ময়ূরের কেয়া কেয়া রব চতুর্দিকে গধূলিবেলার নিস্তব্ধতাকে ভেঙে খান খান করে দিচ্ছে। আমাদের সামনের গাছে একটা সুন্দর বড় নীল আর খয়েরিতে মেশা কাকঠোকরা এসে বসল। বসে কাঠ ঠুকতে লাগলো ঠকাঠক ঠকাঠক করে। আস্তে আস্তে সন্ধে নেমে এলো। কোজাগরি একাদশীর চাঁদ উঠতে লাগলো। গরুটার পা শক্ত দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল যাতে বাঘ এসে টেনে এদিকে ওদিকে নিয়ে না যায়, তাহলে আমাদের বসবার জায়গা থেকে সম্পূর্ণ দৃষ্টির বাইরে চলে যাবে। সাদা গরুটাকে পরিষ্কার দেখা যাচ্ছে। এখনো পশ্চিম আকাশে বেগুনি গোলাপিতে মেশা একটা আভা আছে। তবে জঙ্গলে, পাহাড়ের পাদদেশে এবং কোলে কাঁধে অন্ধকার নেমে এসেছে। আমরা উৎসুক হয়ে গরুর মড়ির দিকে চেয়ে বসে আছি, উৎকর্ণ হয়ে আওয়াজ শোনার চেষ্টা করছি। বড়জোর 15 মিনিট হলো চাঁদ উঠেছে। এমন সময় হঠাৎ আমাদের একেবারে সোজাসুজি পেছন থেকে একটা নুড়ি গড়িয়ে নদীতে পড়ার শব্দ হলো। যশবন্ত ছিলা ভাঙা ধনুকের মতো মুহূর্তে রাইফেলটা কাঁধে ঠেকিয়ে উল্টো দিকে ঘুরে বসল এবং প্রায় সঙ্গে সঙ্গে নদীর ওপারে জঙ্গলের মধ্যে থেকে দুবার হাউ হাউ করে একটা চাপা গুরুগম্ভীর বিরক্তিসূচক আওয়াজ হলো। যশবন্ত আমাকে ফিসফিসিয়ে বলল, টর্চটা নিয়ে আমার সঙ্গে এসো, আমার ডান কাঁধের ওপর দিয়ে ব্যারেলের ওপর আলো দেবে। আমার বন্দুকটা কাঁধে ঝুলিয়ে তাড়াতাড়ি জল পেরিয়ে পৌঁছলাম যশবন্তের সঙ্গে। 5 ব্যাটারি টর্চের আলো জঙ্গলময় আলোর বন্যা বইয়ে দিল। সেই আলোর কেন্দ্রে দেখলাম বিরাট ফিকে হলদে রঙা বাঘ আমাদের দিকে পেছন ফিরে হেলতে দুলতে চলেছে। পেটটা প্রায় মাটিতে ঠেকে গেছে। আলোটা গায়ে পড়তেই ভেবেছিলাম দৌড়ে পালিয়ে যাবে ভয়, অথবা আমাদের উল্টে আক্রমণ করবে। কিন্তু মনে হলো কাউকে ভয় করা বাঘের কুষ্ঠিতে লেখা নেই, বড়জোর এড়িয়ে চলতে চায়। ভাবটা লিভ অ্যান্ড লেট অ্যালোন। 4 কদম গিয়েই বাঘ দাঁড়িয়ে পড়ে মাথাটা নিরুদ্বেগে ঘুরিয়ে আমাদের দিকে তাকালো। একটা প্রকাণ্ড মুখ হলদে সাদায় মেশানো, কপালের কাছটা সাদা, ইয়া বড় বড় খানদানি গোঁফ। একবার মুখ তুলে তাকাতেই বুকের রক্ত হিম হবার জোগাড়। আমি টর্চটা ধরে রইলাম এবং যশবন্ত মুহূর্তের মধ্যে আমার উত্তোলিত ডান হাতের নিচে থমকে দাঁড়িয়ে পড়েই ওর 450-400 ডবল ব্যারেল দিয়ে গুলি করল। কি বলবো, বাঘটা ওখানেই মুখ থুবড়ে পড়ে গেল। সমস্ত শরীরটা কিছুক্ষণ থরথর করে কাঁপল, তারপর স্থির হয়ে গেল। যশবন্ত বলল,
ভেবেছিলাম তোমাকে দিয়ে শিকার করাবো, তা হলো না। ব্যাটা আমাদের একদম বুদ্ধ বানিয়ে দিল। নদী টপকে একেবারে পেছন দিয়ে আসছিল। এ যদি মানুষ খেকো বাঘ হতো তাহলে আর দেখতে হতো না। আমি বললাম, বাঘ কোনো ছুটঝামেলা না করে মরল কেন? তবে যে লোকে বাঘকে এত ভয় পায়। যশবন্ত বলল, গুলি করার আগে পর্যন্ত বাঘের মতো ডোন্ট কেয়ার, আয়না দেখি কুছ পরোয়া নেই গোছের জানোয়ার দুটি নেই। মানুষকে বাঘ এড়িয়ে চলতে চায় এই পর্যন্তই, কিন্তু কখনো মানুষকে ভয় করে না। ফলে বুক ফুলিয়ে রাজার মতো আস্তে আস্তে হেলে দুলে চলে, থেমে দাঁড়ায়, মুখ ঘুরিয়ে তাকায়। তাই মাথা ঠান্ডা করে মারতে পারলে বাঘ মারা সব শিকারের চেয়ে সোজা। আর এই যদি চিতা হতো তাহলে দেখতে আলো ফেলার সঙ্গে সঙ্গে কেমন ল্যাজ তুলে দৌড়োয়। বাঘ ভাবতেই পারে না যে তার সঙ্গে এই আর কি বাড়নেওয়ালা কোনো জীব আছে দুনিয়ায়। সে কারণে আলো ফেলতেই আমাদের দৃষ্টতা দেখে বাঘ অবাক হয়ে তাকিয়েছিল। সফট নোজড গুলিটা কাঁধে ঠুকে ঘাড় ভেদ করে বেরিয়ে গেছে। চলো কাছে দেখাবো। তা না হয়ে যদি গুলি কোনো বেজায়গায় লাগতো তাহলে দেখতে বাঘ কি জিনিস, আর মানুষ বাঘকে ভয় পায় কেন? ভয় পাওয়ার মতো জানোয়ার সে তো বটেই। আরও কিছুদিন জঙ্গলে থাকো, বাঘ যে কি জিনিস তা জানবার দুর্ভাগ্য নিশ্চয়ই হবে। প্রতিবারেই কপিবুক শিকারের মতো বাঘ পাকা আমের মতো ধপ করে পড়ে গিয়ে আমাদের যে কৃতার্থ করে না তা জানতে পারবে। কতগুলো পাথর ছুঁড়ে আমরা বাঘটার কাছে গেলাম। গুলি করেছিল যশবন্ত প্রায় 30 গজ দূর থেকে। বাঘের মতো বাঘ বটে, বনের রাজা যাকে বলে। বেচারির গরু খাওয়া হলো না। পরে আমরা মেপেছিলাম 9 ফুট 11 ইঞ্চি। বিটুইন দ্য পেগস। বিটুইন দ্য পেগস মানে বাঘকে লম্বা করে লেজ সমেত একটা সমান্তরাল রেখায় শুইয়ে নাকের কাছে এবং লেজের কাছে দুটি খোঁটা পুঁতে সেই খোঁটার দুটো দূরত্ব যত হয় তত। গুলির শব্দ শুনেই রামরিজবাবু নিজের লোকজন নিয়ে এসেছিলেন। তা না করলেও পারতেন, কারণ গুলিটা ছোড়ার কথা ছিল আমার, এবং আমি গুলি ছুড়লে গুলি ঘাড়ে না লেগে লেজেও লাগতে পারত। এবং সেই অবস্থায় অতজন নিরস্ত্র লোকজনকে নিয়ে সেই জঙ্গলে ঠোকাটা নিতান্তই নির্বুদ্ধির কাজ হতো। পরদিন দুপুরে ফলাও করে মুরগি তিতিরের কাবাব, বাজরার রুটি এবং হরিণের মাংসের আচার দিয়ে খাওয়া সেরে কোষে দিবানিদ্রা লাগালাম। রাতে ভালো ঘুম হয়নি। বাঘের চামড়া ছাড়াতে ছাড়াতে প্রায় রাত 1:30 হয়ে গিয়েছিল। তারপর সকালে অনেক হাঁটাহাঁটি হয়েছে। সারা দুপুর ঘুমিয়ে ক্লান্ত শরীরকে মেরামত করে রামরিজবাবুর ভাণ্ডারের সামনের উঠোনের আম গাছের নিচে বসে ভ্যাসা দুধে ফোটানো দারুচিনি এলাচ দেওয়া চা খেলাম রসিয়ে রসিয়ে। বেলাও পড়ে এলো। এবার আমরা রওনা হব রুমান্ডির দিকে। বাঘের চামড়াটা জিপের পেছনে রাখা হয়েছে। ভাঁজ করা চামড়াটিতে সিটটা প্রায় ভরে গেছে। নুন লাগানো হয়েছে পুরো চামড়াতে। নুনের গন্ধ, রক্তের গন্ধ, বাঘের লোমের গন্ধ সব মিলিয়ে কেমন যেন একটা বদ গন্ধ বেরুচ্ছে। রুমান্ডিতে ফিরে চামড়ার যত্ন আত্তি করা যাবে। আপাতত ওই অবস্থাতেই রাখা আছে। যশবন্ত বলেছে এই চামড়াটা কলকাতায় কাথ বার্টন অ্যান্ড হারপারে পাঠাবে ট্যান করাতে। যাত্রাকাল সমুপস্থিত। এমন সময় জিপে মোবিল ঢালতে গিয়ে দেখা গেল মোবিলের টিন শুদ্ধ গায়েব। এই অজগ্রাম গভীর জঙ্গলের মধ্যে ওরাও গঞ্জুরা কেরোসিন তেলই কিনতে পারে না, তাদের সে পয়সাও জোটে না। তাই চকচকে টিন ভর্তি মোবিল তেল কে চুরি করে নিয়েছে কে জানে। কারোয়া তেল ভেবেও চুরি করতে পারে, অথচ মোবিল গাড়িতে নেই বললে চলে। চড়াই উতরাইয়ের পাহাড়ি রাস্তায় সৈদ্রীপ ঘাট হয়ে রুমান্ডি পৌঁছতে হবে।
এই রাস্তায় মোবিল না থাকলে ইঞ্জিন জ্বলে যাওয়া বিচিত্র নয়। রামরিজ বাবু তো খুব লজ্জিত হলেন, বললেন, এখন কাকে ধরি বলুন তো? ছি, আপনারা সব মেহমান লোক, আর আমার কাছে এসে আপনাদের এহেন হেনস্তা। রাগারাগি করতে আরম্ভ করলেন তিনি। সামনে যাকে পান তাকেই গালাগালি করেন। এমন সময় যশবন্ত তাকে আড়াল করে ডেকে বলল যে রাগারাগিতে কাজ হবে না, কি করলে যে কাজ হবে তা আর বলল না। রামরিজ বাবুকে ডেকে নিয়ে গিয়ে ঘরের মধ্যে কি সব ফিসফিসু করতে লাগলো। আমি ভান্ডারে বিছানো চৌপাইয়ে আলোয়ান মুড়ে বসে বসে চাঁদ ওঠা দেখতে লাগলাম। আর কিছুদিন বাদেই লক্ষ্মী পূর্ণিমা। নিষ্কলঙ্ক শরৎকালে বন পাহাড়ে চাঁদের সে রূপ বর্ণনা করার মতো ভাষা আমার নেই। হঠাৎ রামরিজ বাবু ঘর থেকে বেরিয়ে এসে তারস্বরে চেঁচিয়ে চেঁচিয়ে ডালটনগঞ্জি একরা কেকরা ভাষায় বলতে লাগলেন, যশবন্ত বাবু মন্ত্রতন্ত্র জানেন, তিনি ওই বাইরের ঘরে পুজোয় বসেছেন। কে মোবিলের টিন নিয়েছে তা উনি 1 ঘন্টার মধ্যে জেনে ফেলবেন, এবং তার আর নিস্তার নেই, তার সর্বনাশ হয়ে যাবে। কিন্তু যে নিয়েছে সে যদি টিনটি চুপি চুপি গোয়াল ঘরের খড়ের গাদায় রেখে আসে, তবে যশবন্ত বাবু তার নাম কাউকে বলবেন না এবং তাকে ক্ষমাও করে দেবেন। সেই চূড়ালিয়া বস্তির লোকেদের প্রথমে সেই সাংঘাতিক খবরে বিশেষ প্রত্যয় হলো না, এবং আমারও হলো না। কিন্তু দেখলাম যে ঘরে যশবন্ত ধ্যানে বসেছে সেই ঘরে 2-1 লোক উঁকি মারতে লাগলো একে একে। এমনই করে ভিড় ক্রমশ বাড়তেই লাগলো। ভান্ডারের চারপাশে গুজগুজ ফুসফুস শুরু হলো। এত লোককে এমন করতে দেখে আমারও কিঞ্চিত শখ হলো যে যশবন্ত কি প্রকার ধ্যান করছে গিয়ে একবার দেখে আসি। ঘরের সামনে গিয়ে ভেতরে উকি দিয়ে যা দেখলাম তাতে প্রায় আঁতকে উঠলাম। সে ঘরে আসবাবপত্র কিছু নেই, সেটি অনেকগুলি খাপড়া চালের ঘরের একটি। মাটির মেঝেতে একটি কেরোসিনের কুপি জ্বলছে। যশবন্ত দরজার দিকে পেছন ফিরে সম্পূর্ণ উলঙ্গ হয়ে হাত দুটো মাথার ওপর তুলে দাঁড়িয়ে আছে এবং সরল বাংলায় সুর করে জলদগম্ভীর গলায় কেটে কেটে বলছে, দুটো ঘুঘু পাখি দেখিয়ে আঁখি জাল ফেলেছে পদ্মার জলে, দুটো ছাগল এসে হেসে হেসে খাচ্ছে চুমুক বাঘের গালে। এই লাইন কটি বারংবার অত্যন্ত গাম্ভীর্য ও পবিত্রতার সঙ্গে কেটে কেটে উচ্চারণ করছে। শুনে কাপালিকের মন্ত্র বলেই মনে হচ্ছে। যশবন্তের চকচকে ময়াল সাপের মতো উদ্ধত উলঙ্গ মসৃণ শরীরে কেরোসিনের কুপির আলোটা ধেই ধেই করে নাচছে। সে এক অকল্পনীয় দৃশ্য। বলা বাহুল্য, ওইখানে যেসব লোক ওই বিভৎস প্রক্রিয়ায় ধ্যান করা দেখছিল তারা কেউই বাংলার বও জানে না। তারা নিশ্চয়ই ভাবছে যে কোনো সাংঘাতিক চোর ধরা মন্ত্র। রামরিজ বাবু ব্যাপারটা জানতেন, কিন্তু সেই পরিবেশে উলঙ্গ যশবন্তের মুখে ঘুঘু পাখির গান যে কেমন শোনাচ্ছিল তা বোধহয় তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করার মতো লোক আমি ছাড়া আর কেউ ছিল না। হাসবো না কাঁদবো বুঝতে না পেরে পালিয়ে এসে আবার চৌপাইতে বসলাম। একটু পরেই রামরিজ বাবুর খাস চাকর একরাটিনা মিল্লাই হো বলতে বলতে মোবিলের টিনটা নিয়ে রঙ্গমঞ্চে প্রবেশ করল। ওকে জেরা করতে ও বলল, একটা লোক এইমাত্র টিনটা গোয়াল ঘরের খড়ের গাদায় রেখে দিয়ে পড়ি কি মরি করে দৌড়ে পালালো। একটু পরে তান্ত্রিক যশবন্ত ধ্যান ভেঙে জামাকাপড় পরে বাইরে এসে দাঁড়ালো। সমবেত ভক্তমণ্ডলী সমস্বরে বলল, বাপ্পা রে বাপ্পা, তুহার গোড় লাগি বাপ্পা। শীতটা বেশ জোর পড়েছে। বনের পথে পথে আবার ট্রাকের একটানা গোঙান শুরু হয়েছে। বাঁশ বোঝাই হয়ে কাঠ বোঝাই হয়ে দিনে রাতে ট্রাক চলছে। দিনেই বেশি চলে, রাতে খুব একটা নয়। ফিকে লাল সিঁদুরের মতো ধুলোর আস্তরণ পড়েছে পথের দুপাশের গাছগুলোতে।
ভোরবেলা শিশিরে ভিজে থাকে চারদিক। রোজ বন্দুক হাতে করে প্রাতঃভ্রমণে বেরোই। আজকাল জন্তু জানোয়ারের ভয় আগের মতো করে না, তবে বন্দুক নিতে হয় যশবন্তের সাবধান বাণী শুনে। যশবন্তের জগদীশ বন্ধুরা যে কখন কোন সুযোগ নিয়ে বসেন তা কে জানে। অন্য লোক হলে হয়তো এই ব্যাপারটা এত বড় করে দেখত না, কিন্তু নিজে একজন জঙ্গলের ঠিকাদার। বন বিভাগের সঙ্গে কেসে হেরে গেলে তার এমনি যা শাস্তি হবে হবেই, কিন্তু বিড়ি পাতা, লাক্ষা এবং কাঠের যে প্রকাণ্ড ব্যবসা তার আছে এই অঞ্চলে, তা উঠে যাবে বললেই চলে। জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করা চলে না, তা সে জানে, এবং সে কারণে যেন তেন প্রকারেণও সে চেষ্টা করছে যাতে যশবন্তকে শায়েস্তা করতে পারে। তাছাড়া ওর এবং যশবন্তের হাবভাব দেখে মনে হয় ওদের দুজনের মধ্যে কোনো ব্যক্তিগত বৈরিতা আছে। ইতিমধ্যে কিন্তু একবারও তারা রাতের শহরে আসেনি, এলে অন্তত যশবন্তের কাছে খবরটা পৌঁছত। সকালে পথের নরম পেলব পুরো ধুলোয় নানা জন্তু জানোয়ারের রাতের পায়ের দাগ দেখি। আজ ভোরে বেরিয়ে দেখি সম্বরের দল রাস্তা পার হয়েছে। দুটি নীলগাই পথের ওপরই বসেছিল অনেকক্ষণ, তার দাগ। একটা চিতা রাস্তা ধরে প্রায় ৮ মাইল সোজা আমার বাংলো থেকে জবুটুলিয়া বস্তির দিকে হেঁটে গেছে। আমার সামনেই একদল মোরগ মুরগি রাস্তার ওপরে কি যেন খুঁটে খুঁটে খাচ্ছিল। আমাকে আসতে দেখেই বাদিকের খাদে নেমে গেছে। তাদের পায়ের দাগ ধুলোর ওপর টাটকা রয়েছে। কখনো কখনো বড় জাতের সাপ রাস্তা পার হয়েছে যে তার চিহ্ন দেখি। টাবর একদিন বলেছিল ওগুলো শঙ্খচূড়। জবুটুলিয়াতে ওরা সেদিন একটা শঙ্খচূড় সাপ মেরেছিল। বিরাট লম্বা, সবজে সবজে দেখতে, পেটের দিকটা হলদেটে। এই অঞ্চলের লোক এই সাপকে বড় ভয় পায়। শঙ্খচূড় নাকি মানুষকে ৮ মাইল তাড়া করে গিয়ে কামড়েছে এমন ঘটনাও ওদের জানা আছে। লেজে ভর করে দাঁড়িয়ে উঠে বুকে মুখে মাথায় ছোপল দেয়। যাকে কামড়ায় তার চোখে দিনের আলো প্রথমে হলদে হয়ে যায়, তারপর মিলিয়ে যায়। অব্যক্ত যন্ত্রণার সঙ্গে অন্ধকার নেমে আসে। সুহাগী নদীর পাড়ে যে খাড়া পাহাড়টা উঠে গেছে, যার নাম বাগুং, সেখানে নাকি শঙ্খচূড়ের আড্ডা। ওদিকে বড় কেউ একটা যায় না। এমনকি গরমের সময় জঙ্গলের আনাচে কানাচে গরিব লোকেরা শেষ রাত থেকে মহুয়া কুড়িয়ে বেড়ায়, তখনও ওই পাহাড়কে ওরা এড়িয়ে চলে। আসলে আমার মনে হয় সাপ সব পাহাড়েই আছে, কিন্তু ওই পাহাড়ে নাকি দুর্জাগিয়া দেবতার মতো কোনো বনদেবতা আছে, তাই সাপেরা নাকি তার ঠাঁই সব সময় ঘিরে থাকে। কেউ বন দেবতার থানের কাছাকাছি গেলেই তাকে তাড়া করে। বেতলার চেকনাকার পেতনির ঘটনা টাবরের কাছ থেকে শোনার পর এদের কাছে খুঁটিয়ে খুঁটিয়ে ভূততত্ত্ব সম্বন্ধে অনেক কিছু শুধিয়েছিলাম। সে ভারী মজার। ওরা বলল দারহা বলে এক রকমের ভূত নাকি অত্যন্ত বিপজ্জনক। রাস্তায় কেউ সন্ধ্যের পর একলা যাচ্ছে, হঠাৎ পাহাড়ের নিচে দেখতে পেল একটি ছোটখাটো দুবলা পাতলা লোক আসছে। সে হঠাৎ সামনাসামনি আসতেই পথ জুড়ে দাঁড়িয়ে পড়ে বলল যে তার সঙ্গে কুস্তি লড়তে হবে। কুস্তি সে লড়লে তো ভালো, না লড়লে সেই দারহা ভূত হঠাৎ শাল গাছের মতো লম্বা হয়ে যাবে, আবার পরক্ষণেই লোমড়ির মতো বেটে হয়ে যাবে। এমনই সার্কাস করতে থাকবে। এবং যার হৃদয় সবল নয় সে তো সঙ্গে সঙ্গে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েই মরবে, এবং যার হৃদয় সবল সেও দরদর করে ঘামতে থাকবে। এই রকম করে দারহা মিনিট ৫ ভয় দেখিয়ে চামচিকি কি খাপু পাখির রূপ ধরে আকাশে উড়ে যাবে। কত রকমই গল্প যে শুনি এদের কাছে তার আর শেষ নেই। তার কিছু বিশ্বাস করি, কিছু করি না। আমার কাছে এ যেন এক আশ্চর্য নতুন অনাবিল জগৎ। জবুটুলিয়া বস্তির গম ভাঙা কলের পুপানি, বিকেলের বিষণ্ণতা রোদের সান্ত্বনার আঙুল, রাতের বনের অতর্কিত হায়নার হাসি,
এই সব মিলিয়ে আমার মাঝে মাঝে নিজের অস্তিত্বকে অবিশ্বাস করতে ইচ্ছে হয়। একমাস শহুরে মনটাতে একটা অবিশ্বাস্য পরিবর্তন সাধিত হয়ে গেছে। আমার কাজ আবার জোর কদমে শুরু হয়েছে। কোনো বাস ছাড়ে 8টার কম বাস থাকলে কাটা বারণ, তবু কখনো সখনো কাটতে হয়। কিন্তু তাহলে আলকাতরা দিয়ে চিহ্ন দিয়ে রাখতে হয় সেসব ছাড়ের। সেসব ছাড়ের জন্য আলাদা রেজিস্টারও রাখতে হয়। যদি কোনো ছাড়ের 8টার কম অথচ শুকনো অপুষ্ট এবং বিকলাঙ্গ বাস থাকে তাহলে তাও কাটা যায়। প্রতি ছাড়েরই বাইরের দিকে বাস কাটতে হয়। কখনো সখনো ঝাড়ও কাটা হয়। তখন বাঁশের কচি গোড়া এবং তার সঙ্গে একটি করে বাঁশ ছেড়ে দিতে হয়। এই অঞ্চলের বাঁশ সাধারণত পরিধিতে 8 ইঞ্চি থেকে 4 ইঞ্চির মধ্যেই হয়। উচ্চতায় 20 থেকে 60-70 ফুট অবধি হয়। যেখানে বাঁশ হয় সেখানে সাগুয়ান গাছ বড় বেশি দেখা যায় না। অন্যান্য রকমারি গাছের জঙ্গল হয় সেখানে। এখন মাঝে মাঝেই জঙ্গলে যাই। নানা ঠিকাদারের সঙ্গে দেখা হয় কাঠের কাজ করছেন যারা। কোনো কূপে ক্লেয়ার ফেলিং হচ্ছে, কোনো কূপে কপিসিং ফেলিং হচ্ছে, কোথাও হরজাই জঙ্গল কাটা হচ্ছে। রবিনবাবু মাঝে মাঝেই বলেন, কি হবে চৌধুরী সাহেব পরের খিদমতকারী করে? চলুন আমি আর আপনি মিলে একটা বিজনেস করি। বাণিজ্য বশতে লক্ষ্মী। আমি তো লেখাপড়া জানি না, কিন্তু বাঁশ এবং এই জঙ্গলকে ভালো করে জানি। আমি জঙ্গল সামলাবো আর আপনি সাহেব সামলাবেন। দেখবেন কোয়েলের বানের মতো হুড়হুড়িয়ে টাকা আসছে। আইডিয়াটা মন্দ নয়। রমেনবাবু নানাভাবে উপার্জন করে 1015 টাকা জমিয়েছেনও শুনতে পাই। কিন্তু আমার যে 1 পয়সাও পুঁজি নেই। এরকম নানা প্ল্যানের কথা উনি বলেন। বসে বসে শুনতে ভালো লাগে, কল্পনা করতেও ভালো লাগে। আমার ব্যবসা, আমার বাড়ি, আমার গাড়ি, ব্যাস ওই পর্যন্তই। এই জীবনে কল্পনা করা ছাড়া অন্য কিছু করতে পারবো বলে মনে হয় না। মোটামুটি খেয়ে পড়ে দিন কেটে গেলে এই কল্পনার জগতেই আমি সুখী। আর রুমান্ডির মতো জায়গায় যদি বাকি জীবনটা কল্পনায় বুঁদ হয়ে কাটাতে পারি তবে তো কথাই নেই। দিনগুলি রাতগুলি কেটে যায়, কিন্তু মাঝে মাঝেই বড় একা একা লাগে। এত একা যে কি বলবো। নিজের বুকের ভেতরে একটি অতল গহ্বর অনুভব করি। শীতের সন্ধ্যায় সূর্য যখন হেলে পড়ে, হরতেলের ঝাঁক যখন ফল খেয়ে বটের আশ্রয় ছেড়ে ডানা ছটপটিয়ে উড়ে যায়, সুহাগী বস্তির সবকটি গরু মোষের যখন কাঠের ঘণ্টার বিষণ্ণ আওয়াজ নিয়ে গ্রামে ফিরে আসে, কূপকাটা কুলিরা যখন দিনের শেষে টাঙ্গি কাঁধে ফিরে এসে সঙ্গিনীর সঙ্গে পা ছড়িয়ে বাজরার রুটি খেতে বসে, তখন নিজের মধ্যে একটা তীব্র একাকিত্বের বেদনা অনুভব করি। শীতের সন্ধ্যার একটি আশ্চর্য হৃদয়স্পর্শী রূপ আছে। হলুদ আলোয় ক্রন্দনরতা শীতের বন থেকে, ঘাস থেকে, ফুল থেকে একটি করুণ শৈত্য উঠে আমার বুকে এসে বাসা বাঁধে। বুকের মধ্যে একটা অনামা রাগের অনামা বাজনার বিচ্ছিন্ন আলাপ গুমড়ে গুমড়ে ওঠে। কৃষ্ণচূড়ার নিচে রামধানিয়া একটা চালাঘর বানিয়েছে। 4টে শালের খুঁটি পুঁতে এবং ওপরে বাঁশের ওপর শাল পাতা বিছিয়ে। রাত হয়ে গেলে তার নিচে বসি। রোজ সন্ধ্যা লাগতে না লাগতেই সেখানে আগুন করা হয়। আগুনের পাশে বসে বই পড়ি, কিংবা ওরা যা গল্প করে তা শুনি। তখন ঘরের মধ্যে বড় একটা থাকি না। আগুনের পাশে বসে বসে শরীর গরম করে নিয়ে গরম গরম যা রান্না হয় খেয়ে শুয়ে পড়ি লেপের তলায়। রামদেও বাবুদের পাঞ্জাবি ট্রাক ড্রাইভার গুরবচন সিং মাঝে মাঝে রাতে আমার বাংলো পেরুবার সময় ট্রাক থামিয়ে আগুন পুইয়ে যায়। আঙ্গুলগুলোকে টেনে টুনে ঠিক করে নেয়। কোনো কোনো দিন ওকে চা কিংবা গরম কফি খাওয়াই। বেচারা কুটুকু থেকে ডাল্টনগঞ্জে যায় প্রতি রাতে। গুরবচনের পুরনো ট্রাকের জানালার কাজ মোটেই ওঠে না, হু হু করে হাওয়া ঢোকে।
পথে কোনোদিন কি জানোয়ার দেখলো তার গল্প করে গুরবচন। ও আজকাল আর পাঞ্জাবি নেই, বিহারি হয়ে গেছে যশবন্তের মতো। বহু বছর থেকে এখানে আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফৌজে ছিল, বিদেশে যুদ্ধ করেছে। কোনো দিন তারও গল্প করে। গুরবচন সিং এক জাঁদরেল ডাকসাইটের ব্রিগেডিয়ারের গল্প করে। তার মতো সিপাহী নাকি কেউ দেখেনি। শত্রু স্পাই এক সুন্দরী মেয়েকে ভালোবেসে সেই ব্রিগেডিয়ার নাকি নিজে মরেছিল এবং অনেক সৈন্যকেও মেরেছিল। আগুনে গুরবচন সিং এর চোখ দুটো চকচক করত। ও গল্প করতে করতে আমায় শুধোতো, বাহাদুর আদমি কি কমজোরি কিসমে হ্যায় জানতে হো বাবুজি। আমি শুধোতাম, কিসমে? গুরবচন সিং কনভিকশনের সঙ্গে বলতো, औरत में। নানান গল্প হতো। রামধানিয়া ওখানে বসে এই রামায়ণ পড়ত গুনগুনিয়ে। সেই শীতার্ত রাতের উন্মুক্ত প্রাঙ্গণে তারা ভরা আকাশের নিচে বেশ লাগত সেই গুনগুনানি। ইতিমধ্যে রাঙ্কা থেকে ঘুরে এসে শিরিনবুরুতে গিয়েছিলাম এক শনিবারের বিকেলে। রাতটা থেকে আবার রবিবার রাতে ফিরে এসেছিলাম। মারিয়ানা সত্যিই খুশি হয়েছিল। মারিয়ানার স্বভাবে এমন একটা সহজিয়া স্বচ্ছতোয়া সুর আছে যা সহজে যে কোনো লোককে আপন করে নিতে পারে। অনর্গল হাসে, হাসি লেগেই আছে ওর মুখে। চমৎকার কথা বলে। প্রতিটি পরিচিত, স্বল্প পরিচিত, এমনকি সদ্য পরিচিত লোকের প্রতিও সুন্দর সপ্রতিভ ব্যবহার করে। ফলে অনেক বোকা বোকা লোক সেই ব্যবহারকে অন্য কিছু ভেবে মনে দুঃখ পেয়ে মরতে পারে। ভারী ইচ্ছে হয় মারিয়ানার বন্ধু সুগতকে দেখতে। সেদিন বড় আদর যত্ন করেছিল মারিয়ানা। আমরা কোথাও বেরোইনি, কোনো কাজ করিনি। যে ঘন্টা ছিলাম কেবল রাতে শোবার সময় ছাড়া মুখোমুখি বসে খালি গল্প করেছি। আমাদের যে এত কথা বলার ছিল ও শোনার ছিল ওখানে যাবার আগে তা বুঝতে পারিনি। ও আমার কোনো নিত্য প্রয়োজনে আসেনি, আসবেও না কোনোদিন। তবু যে নীলকণ্ঠ পাখিটি রুমান্ডিতে রোজ সন্ধ্যায় আগে এসে রাধাচূড়োর ডালে বসে দোল খায় আর আমি বসে বসে তাকে দেখি, কেন জানি না তারই মতো মনে হয় মারিয়ানাকে। জাগতিক কারণে সেই পাখিটিকে আমার কোনো প্রয়োজন নেই। সে এলে, এসে বসলে, সুন্দর ঠোঁটে নিক্কণ তুলে রেশমি ডানা পরিষ্কার করলে আমার ভালো লাগে। সে উড়ে গেলে এই রুমান্ডিতে রাত নেমে আসে। টরি ডাল্টনগঞ্জের রাস্তায় জগলদহ কলিয়ারি বলে একটি কলিয়ারি আছে। সেই কলিয়ারির কাছেই থাকতেন মিহিরবাবু, যিনি পুজোর সময় টরিতে ছিলেন এবং আমাদের অষ্টমীর দিন সাদর আপ্যায়ন করেছিলেন। গেলেই ভারী আদর যত্ন করেন ভদ্রলোক ভদ্রমহিলা। খাওয়ান দাওয়ান, গল্প গুজব করেন। বলেন, এই জঙ্গলের সব ভালো, কেবল এই সঙ্গীর অভাব ছাড়া। ছেলে মেয়ে দুটো তো একরা কেকড়ি হিন্দি শিখেছে, আমাদের সঙ্গেও মাঝে মাঝে ওই ভাষায় কথা বলতে আসে, ধমক দিয়ে নিবৃত্ত করতে হয়। ওখানে গেলেই ওরা ধরে পড়েন তাস খেলুন। আমি লজ্জা পাই। কবে কোন ছোটবেলায় একবার পুজো মণ্ডপে বসে বন্ধুদের পাল্লায় পড়ে রং মেলানো শিখেছিলাম, সেও ভুলে গেছি। তাই তাদের আড্ডা জমে না। একদিন মিহিরবাবুর ওখান থেকে চা খেয়ে রুমান্ডিতে ফিরে আসছি, এমন সময় দেখি সুভাগী বস্তির কয়েকটি মুখ চেনা লোক একটি ডুলি কাঁধে হনহনিয়ে পাকদণ্ডির রাস্তা বেয়ে লাতেহারের দিকে চলেছে। জিপ থামিয়ে কি ব্যাপার শুধুতেই শুনি, শেষ বিকেলে গরু চড়াচ্ছিল একটি ছেলে সুভাগী নদীর পাশে সবুজ ঢালে। থোকা থোকা জংলি কুল পেকেছিল মাঠময়। ছেলেটির এক হাতে পাচন, এক হাতে বাঁশি। পাচন আর বাঁশি এক হাতে নিয়ে অন্য হাত দিয়ে কুলঝোপ থেকে কুল পেরে খাচ্ছিল, আর গরুগুলো তার চারপাশে গলায় কাঠের ঘণ্টা দুলিয়ে চড়ে বেড়াচ্ছিল। এমন সময় ঝোপের অপর প্রান্ত থেকে বলা নেই কওয়া নেই এক বিরাট ভাল্লুক বেরিয়ে এসে ওদেরকে আক্রমণ করে এবং বুক থেকে কোমর অবধি নখ দিয়ে সমস্ত মাংস নাড়িভুড়ি শুদ্ধ ছেঁচে ফেলার মতো করে টান দেয়।
জংলি পাতার রস লাগিয়ে কোনো ক্রমে ওরা নিয়ে যাচ্ছিল ওকে লাতেহারে। ছেলেটির কোনো জ্ঞান ছিল না তখন। ছেলেটির বাবা, দাদা এবং আরও একজন মুরব্বী গোছের লোককে জিপে তুলে নিলাম। ওরা ছেলেটিকে কোলে নিয়ে বসল। ডুলিতে ছেলেটির কমপক্ষে 4 ঘন্টা লাগতো লাতেহারে পৌঁছতে। বাঁচার আশা যদি কিছু থেকে থাকে তাও থাকবে না। বাকি লোকেদের বললাম বস্তিতে ফিরে যেতে। তারপর যথাসম্ভব জোরে অথচ ওর গায়ে ঝাঁকুনি না লাগে এমন করে জিপ চালিয়ে লাতেহারে পৌঁছলাম। হাসপাতালের ডাক্তারবাবুও তখন একজন বাঙালি ছিলেন, চাটুজ্জে বাবু। আলাপ হলো। অল্প বয়সী ভদ্রলোক। ছেলেটির জন্য খুব যত্ন করে যা যা করণীয় করলেন এবং বললেন আজ রাত না কাটলে কিছুই বলা যাচ্ছে না, তবে আমি যথাসাধ্য চেষ্টা করছি, আপনি নিশ্চিন্ত থাকুন। লাতেহার থেকে বেরোতে বেরোতে প্রায় 8টা হয়ে গেল। ডাক্তারবাবু বললেন কাল সকালে ছেলেটির আত্মীয় স্বজনদের পাঠিয়ে দিতে। ছেলেটির বাবা ও দাদা লাতেহারেই রয়ে গেল। আমি 10টা টাকা দিয়ে এলাম ওদের খাওয়া দাওয়া ইত্যাদি খরচ বাবদ। ভারী কৃতজ্ঞ হলো ওরা, আন্তরিকভাবে কৃতজ্ঞ। মনে হয় আমাদের মতো আজন্ম শহরে পালিত লোকেরা কৃতজ্ঞতা কি তা ভুলে গেছি। অন্য লোক যদি কিছু আমাদের জন্য করেও তাকে আমরা পাবার অধিকারে পাচ্ছি, করবে না তো কি, এই মনোভাবে গ্রহণ করি। কৃতজ্ঞতার মতো মহৎ অনুভূতি আমাদের অভিধান থেকে বোধহয় উধাও হয়ে গেছে। জোরে জিপ চালিয়ে ফিরে আসছিলাম। সঙ্গে সুহাগী গ্রামের অবশিষ্ট লোকটি, সে পেছনে বসে আছে। রুমান্ডির কাছাকাছি চলে এসেছি এমন সময় সুহাগী নদীর কিছু আগে পথটা যেখানে হঠাৎ একটা বাঁক নিয়েছে সেখানে গিয়ে জিপটা পৌঁছাতেই জিপের আলোয় পথের পাশে একজোড়া বড় বড় সবুজ চোখ জ্বলে উঠেই দপ করে নিভে গেল। কারণ জিপের মুখটা আবার সোজা হয়ে গেল রাস্তা বরাবর। পেছনের লোকটি উত্তেজিত হয়ে চেঁচিয়ে বলল, मारिए हुजूर ये भाल को, बहुत बड़ा भाल, और यही जगह में तो वो लड़काटा पकड़ा ही था, शायद यही भाल भी होने सकता। ছেলেটাকে আমি দেখছিলাম, একটি সুন্দর ওরাও কিশোর, চোখ দুটো বোজা, সারা শরীর থকথকে রক্তে ভেজা। জিপটা থামালাম, বললাম চলো দেখে উসকো। সামনের সিটে আমার পেছনে বন্দুকটা লম্বালম্বি করে শুইয়ে রেখেছিলাম। পকেট থেকে 2টি বুলেট বের করে পুড়লাম। লোকটি বলল, জিপওয়া কো স্টার্ট মতো বন্ধ কিজিয়ে হুজুর। কিন্তু জিপে স্টার্ট বন্ধ করে দিলাম। তারপর টর্চটা ওর হাতে দিয়ে বললাম, আও বাত্তি দেখলাওগে ঠিকসে। ডান কাঁধের ওপর দিয়ে কি করে আলো দেবে তা ওকে দেখিয়ে দিলাম। তারপর বললাম, ডরনা মত। এত পায়তারা কষা সত্ত্বেও ভাল্লুকটা পালালো না। রাস্তা ছেড়ে আমরা জঙ্গলে নেমে এলাম। জায়গাটা ফাঁকা ফাঁকাই, এখানে সেখানে কুলঝোপ, মাঝে মাঝে পুটুসের ঝোপ, তাছাড়া বড় বড় সেগুন গাছ। খুব সাবধানে ভাল্লুকটা যেদিকে যাওয়ার কথা সেদিকে এগোতে লাগলাম। একটু এগিয়ে আন্দাজ করে আলো ফেলতেই দেখি ভাল্লুকটা যেখানে ছিল সেখান থেকে একটু বাঁ দিকে সরে গিয়েছে মাত্র। চোখ দুটো গাঢ় সবুজ, গায়ের কুচকুচে কালো লোম আলোয় একেবারে জেল্লা দিচ্ছে। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে প্রায় 40 গজ হবে। কি করব ভাবতে না ভাবতে অদ্ভুত ভঙ্গি করে একটি কালো অতিকয় ফুটবলের মতো ভাল্লুকটি আমার দিকে বিষম জোরে দৌড়ে এলো। তারপরই পেছনের 2 পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে উঠল। সঙ্গীটি যদি টর্চ নিয়ে পালাতো তবে অন্ধকারে আমার অবস্থাও ওই ছেলেটির মতোই হতো। কিন্তু বোধহয় ভগবানের ইচ্ছা নয় যে এত তাড়াতাড়ি মরি। সঙ্গী নির্ভয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে নিষ্কম্প হাতে আলো ধরে রইল আক্রমণকারী ভাল্লুকের ওপর। আমি লক্ষ্য স্থির করার মতো যথাসম্ভব চেষ্টা করে বুক লক্ষ্য করে গুলি করলাম। কি হলো বুঝলাম না, কেবল একটি বন কাঁপানো উঁকুক আওয়াজ করতে করতে ভাল্লুকটা আরও বেগে আমাদের দিকে এগিয়ে এলো।
আমরা দুজনে প্রায় একসঙ্গে ডান দিকে একটু ফাঁকা জায়গায় দৌড়ে গেলাম। ততক্ষণে আমাদের স্থান পরিবর্তন করতে দেখে ভাল্লুকটি আরও চটে গিয়ে আমাদের দিকে মুখ করে আবারও দাঁড়াবার সময় একমাত্র অবশিষ্ট গুলিটি মহার্ঘ নিবেদনের মতো ভাল্লুকের বুক লক্ষ্য করে ঠুকে দিলাম। ভাল্লুকটি ওখানেই পড়ে গেল এবং অবিকল মানুষের মতো চিৎকার করতে লাগলো। সে চিৎকার কানে শোনা যায় না। একটা জিনিস অনুভব করে ভালো লাগলো যে আমি একটুও ভয় পেলাম না। অবশ্যই এর জন্য আমার নিজের কোনো বাহাদুরি নেই, সঙ্গে লোকটি ভয় পায়নি বলেই আমি ভয় পাইনি। পরিবেশে ভীরু মানুষও সাহসী হয়ে ওঠে। কাছে গিয়ে দেখি দুটো গুলিই লেগেছে। প্রথমটা বুকে লাগেনি, লেগেছে মাথার ওপরে ঝাঁকড়া চুলে। গুলিটি চুলে বিলি কেটে সোজাসুজি চলে গেছে। পরের গুলিটা একেবারে গলার নিচে বুকে লেগেছে, সেটাই মোক্ষম মার হয়েছে। পরে যশবন্তের কাছে শুনেছিলাম যে বাঘ বা ভাল্লুককে কখনো মাথা লক্ষ্য করে মারতে নেই। ওদের খুলির আকার নাকি এমন এবং খুলি নাকি এমন হেলানো যে অনেক সময় আমরা যেমন ফুটবলে হেড দিই তেমনই হেড দিয়ে গুলি হটিয়ে দেয়, অর্থাৎ খুলির ওপরের দিকে লাগলে গুলি পিছলে বেরিয়ে যায়। দুজনে মিলে এত বড় ভাল্লুককে জিপে তোলা যাবে না, তাই আমরা সুভাগিতেই গেলাম। ওরা সবাই খুব খুশি। কেউ কেউ বলতে লাগলো যে এটাই সেই ভাল্লুক যেটা আক্রমণ করেছিল ছেলেটিকে। ওরা এও বলল যে খয়ের বানাতে যে মল্লারা এসেছে গয়া জেলা থেকে, তারা একটি ভাল্লুকির দুটি বাচ্চা ধরেছে দুদিন হলো। কেউ কেউ বলল এটাই সেই ভাল্লুকি হতে পারে, বাচ্চা ধরাতে খেপে উঠে এমন করে বেড়াচ্ছে। ওরা যখন সকলে মিলে গিয়ে ভাল্লুকটাকে নিয়ে এলো তখন কিন্তু সত্যিই দেখা গেল যে সেটা একটা ভাল্লুকি, ভাল্লুক নয়। এবং এটি যে সন্তানহারা ভাল্লুকি তাও গায়ের লোকেরা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে বলে দিল। মনে মনে বেশ আত্মপ্রসাদ বোধ করলাম। ছেলেটির আক্রমণকারীর সঙ্গে যদি এই ভাল্লুকির কোনো যোগ থাকে তাই ভেবে। আমার এই আনন্দ আর একটু বেশি স্থায়ী হলে ভালো হতো, কিন্তু পরদিন বেলা 8টা নাগাদ ছেলেটির দাদা এসে সুভাগিতে খবর দিল যে ছেলেটি মারা গেছে শেষ রাতে, জ্ঞানই নাকি আর ফেরেনি। ডাক্তারবাবু একটি ছোট চিঠি পাঠিয়েছেন ওর হাতে। যথাসাধ্য চেষ্টা করলাম, কিন্তু বাঁচাতে পারলাম না। তবে প্রথম থেকে অজ্ঞান হয়েছিল, কাজেই নতুন করে কিছু কষ্ট পায়নি। খয়ের বানাতে যে মাল্লারা এসেছিল এবং ভাল্লুকির বাচ্চা দুটি ধরেছিল তাদের সঙ্গে দেখা করে বলবো ভাবলাম যে তাদের অপরিণামদর্শিতার জন্যেই এমন কাণ্ড হলো। ছেলেটির মুখটা বারবার মনে পড়তে লাগলো কাজের ফাঁকে ফাঁকে। একদিন কাজকর্ম সেরে মৃত ওরাও ছেলেটির দাদাকে সঙ্গে নিয়ে জঙ্গলের সুড়িপথে ঢুকে গেলাম। গভীর জঙ্গলের মধ্যে ছোট ছোট পাতার কুড়ে বানিয়ে মাল্লারা আছে। প্রায় মাইল 3 পায়ে হাঁটা পথ। সেখানে পৌঁছে ওদের সেই দুর্ঘটনার কথা বলতেই ওরা এত দুঃখ প্রকাশ করলো ও অনুশোচনা জানালো যে আর কিছুই বলতে পারলাম না। মনের রাগ মনেই রইল। এমনকি ছেলেটির দাদাও বলতে লাগলো যে তোমরা আর কি করবে ভাই, ওর কপালে ছিল তাই এমনভাবে মরল, সবই কপালের লিখন। ওরা আমাদের একটা শাল গাছের গুড়িতে বসতে দিল। গুড়িটা ওরা বসবার বেঞ্চ হিসাবে ব্যবহার করছিল। দেহাতি আখি গুড়ের সঙ্গে পাহাড়ি ঝর্ণার ঠান্ডা ঠান্ডা জল শালপাতায় করে খেতে দিল। এইভাবেই অতিথি আপ্যায়ন করল। ওখানে বসে বসে ওরা কি করে খয়ের বানায় তা দেখলাম, শুনলাম। দেখলাম ওরা তীর ধনুক দিয়ে একটা চিতাবাঘ মেরেছে কাল। সেটা চামড়াটাকে একটা বাঁশের খোঁটার সঙ্গে গেঁথে মাটিতে বাঁশটিকে পুঁতে রেখেছে। বাঘটার লেজটা মাটি অবধি ঝুলে আছে। মাল্লারা বলল যে ওরা প্রথমে খয়ের গাছের ছাল ছাড়িয়ে নেয়, তারপর বাইরের দিকে যে সাদাটে অংশ থাকে গাছের গায়ে তাও তুলে নেয়। তখন দগদগে ক্ষতের মতো গাছের লাল শরীর বেরিয়ে পড়ে। সেই দগদগে গায়ে আঠার মতো আস্তরণ জমে।
জমবার পর সেগুলো টুকরো টুকরো করে কাটে ওরা। কেটে এনে মাটিতে গর্ত করে বড় উনুন বানিয়ে সেই উনুনের গনগনে আঁচে 12 থেকে 16 ঘন্টা জলে ফোটায়। তাতে যে আড়কের মতো পদার্থ সৃষ্টি হয় সেটিকে অন্য পাত্রে ঢেলে আবার উনুনে চড়ানো হয়। যতক্ষণ না সেই আড়ক বেশ ঘন হয়ে ওঠে ততক্ষণ পর্যন্ত উনুনে চড়ানোই থাকে। ঘন হয়ে গেলে একটি গোলাকার মৃৎপাত্রে ঢেলে থিতোতে দেওয়া হয়। সমস্ত রাত ধরে থিতনো হয়। তার পরদিন ভোরে বড় ঝুড়িতে ঢেলে ফেলা হয় ছাকবার জন্য। যেটুকু ঝুড়িতে জমা হয় সেটুকু দিয়ে ভালো খয়ের হবে। ওরা সেই খয়েরকে বলে পাখড়া। আর যে জলীয় পদার্থ ঝুড়ি থেকে বাইরে এলো সেটাকে মাটিতে একটা গর্ত করে ঢেলে দেয়। তা দিয়েও একরকমের নিকৃষ্ট খয়ের তৈরি করবে ওরা। তাকে ওরা বলে খয়রা। ঝুড়িতে যা থাকে তা প্রায় 1 মাস ধরে ফেলে রাখা হয় শুকোবার ও শক্ত হবার জন্য। তারপর প্রায় শুকনো হয়ে এলে সেগুলো মাটিতে ছাইয়ের ওপর ঢেলে ফেলে। এইরকমভাবে 8-10 দিন থাকার পর যেগুলো বেশ শক্ত হয়ে ওঠে তখন সেগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়ে ব্যাপারীদের কাছে বিক্রি করে ওরা। গরমকালে খয়ের বানানো যায় না, কারণ গরমে খয়ের শক্ত হয় না মোটে, শুকনোও না। তাই শীতকালে কাজ আরম্ভ করে। মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যেই পাত্তারি গুটিয়ে ওরা চলে যায়। বন বিভাগকে ওদের রয়্যালিটি দিতে হয় এই খয়ের তৈরির জন্য। বেশ লাগে ওদের এই যাযাবর জীবনের কথা ভাবলে। ঝর্ণাতলায় রাধে বাড়ে, সারাদিন অমানসিক পরিশ্রম করে। শীতের রাতে যখন টুপটুপিয়ে শিশির ঝরে পাতা থেকে, তখন ওরা গোল হয়ে ওদের অনির্বাণ উনুনের সামনে বসে গল্প করে, গান করে। তারপর সেই আগুনের পাশেই কুণ্ডুলি পাকিয়ে শুয়ে পড়ে। কেউ কেউ মাটির সরায় কাঠকয়লার আগুন নিয়ে ঝোড়ার মধ্যে গিয়ে শুয়ে থাকে। রাতে বাঘ টহলে বেরিয়ে ওদের দেখে যায়। বাঘের চোখ ওদের ঝুপড়ির আশেপাশে আগুনের গোলার মতো জ্বলতে থাকে। কখনো কখনো হাতির দল আসে, দূর দিয়ে ডালপালা ভাঙতে ভাঙতে চলে যায়। ওদের ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে উঠে বসে। ক্যানিস্তারা পিটোয়, আগুনে নতুন করে কাঠ কুচে আগুন জোরালো করে, তারপর আবার ঘুমিয়ে পড়ে। এদিকে সন্ধ্যা নেমে এলো। প্রায় 3 মাইল পথ যেতে হবে। উঠলাম আমরা। ওরা বারবার বলল আবার আসবেন। আমরা গেছিলাম বলে আন্তরিক আনন্দিত হলো। ছেলেটির মৃত্যুতে বারবার দুঃখ প্রকাশ করল। ভাল্লুকির বাচ্চা দুটো 10 টাকা করে একটা ব্যাপারীর কাছে বিক্রি করে দিয়েছে ওরা। গরিব লোক, 10 টাকা ওদের কাছে অনেক টাকা। পথ চলতে চলতে সুহাগের ছেলেটি বলছিল, ভারী ভালো বাঁশি বাজাতো নাকি ওর ভাই। এই বয়সের ছেলেদের মধ্যে অত ভালো বাঁশি বাজিয়ে চতুর্দিকে 10-15টা বস্তিতে কেউ ছিল না। আমরা প্রায় বড় রাস্তার কাছাকাছি চলে এসেছি, এমন সময় আমাদের একেবারে পথ জুড়ে একদল চিতল হরিণের দেখা পেলাম। ওরা এই সুড়ি পথের আশেপাশে পাহাড়তলির একটা সুন্দর মাঠে চড়ে বেড়াচ্ছিল। এদিকটা আমলকি গাছ অনেক। আমলকি খেতে এসেছিল কিনা জানি না। একদলে যে এত হরিণ থাকতে পারে তা আমার জানা ছিল না। ছোট বড় মাদি সিঙ্গাল সব মিলিয়ে কমপক্ষে 200 হরিণ হবে। আমাদের দেখা মাত্র তারা এমনভাবে বন পাহাড় ভেঙে খুড়খুড়ে খটখট শব্দ তুলে ধুলো উড়িয়ে পালালো, সে কি বলবো। এখনো মাঝে মাঝে সেই শেষ বিকেলের সোনা আলোয় হলদে সাদায় বুটি বুটি হরিণের ঝাঁকের পালায়মান ছবি চোখে ভাসে। রাতে জিপে আসতে যেতে মাঝে মাঝে হরিণের ঝাঁকের সঙ্গে দেখা যে হয় না তা নয়, বড় বড় ঝাঁকের সঙ্গেও দেখা হয়। তখন গাড়ির আলোয় জোনাকির মতো ওদের চোখ জ্বলে আর নেবে। কিন্তু দিনের আলোয় যেমন দেখায় তেমনটি রাতে দেখায় না। রাতে জঙ্গলের মধ্যে সব কিছুই কেমন ভুতুরে ভুতুরে মনে হয়। পথের পাশের বড় পাথর বা ঝোপের অপসৃয়মান ছায়া মাত্রকেই গুঁড়ি মেরে বসা বাঘ বলে ভুল হয়।
টিটি পাখির ডাক, নাইটজারের সংক্ষিপ্ত অতর্কিত তীক্ষ্ণ আওয়াজ, জিপের বনেট ফুঁড়ে ফরফরিয়ে ওরা খাপ পাখির ক্রমান্বয়ে খাপু 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 ডাকে, সব মিলিয়ে রাতে বন জঙ্গলে কেমন একটা ভয় ভয় ভাব থাকে। কে জানে অমন পরিবেশেই এখানকার লোকেরা দারহার দর্শন পায় কিনা, চেকনাকায় চেকনাকায় পেতনিরা তাই জল চেয়ে বেড়ায় কিনা। দেখতে দেখতে বড়দিন এসে গেল। সুগতবাবু এসেছেন শিরিনপুরুতে। সেখান থেকে মারিয়ানা এবং উনি গিয়ে কুটকুতে থাকবেন দিন কয়েক নিরিবিলি বিশ্রামের জন্য। কুটকুতে ছুলুয়া শিকারের বন্দোবস্ত করা হয়েছে 1 জানুয়ারি। আমরাও যাব। ইদানিং আমার বাংলোর সামনের রাস্তা দিয়ে অচেনা জিপের আনাগোনা বেড়ে গেছে। জবরদস্ত শিকারের পোশাক পরা শহুরে শিকারীরা দামি দামি রাইফেল বন্দুক কাঁধে প্রায় প্রতিটি বাংলো দখল করেছেন এসে। জঙ্গলের পাহাড়ে যেখানে সেখানে হাটিয়া বসে। সেখানে সেখানে হাটিয়ার দিনে ড্যান্সি বাবুরা নধর পাঠা থেকে শুরু করে পেতলের মল সব কিছু পাচ্য অপাচ্য জিনিস দর করে ও কিনে বেড়াচ্ছেন। দুপুরবেলায় এবং কখনো গভীর রাতেও এ বাংলো সে বাংলো থেকে রেকর্ড প্লেয়ারে ইংরাজি জাজ বা ওয়াল্টাজের রেকর্ড বাজছে। রোমান্টি থেকে শর্টকাটে কাটকু যাবার 2টো রাস্তা। প্রথমটি বারোয়ারি হুটার মোড়াই হয়ে কুটকু, অন্য রাস্তাটি ছিপদোহর হয়ে। রোমান্টি থেকে একটি জানোয়ারে চলা সুড়িপথের মতো পথ চলে গেছে। তাতে জিপ কষ্টে শিষ্টে যায়। লাত থেকে শহীদদ্বীপ ঘাট হয়ে ছিপাদোহর। লাতে একটি ফরেস্ট রেঞ্জ অফিস আছে। লাত থেকে কুজরুম হয়ে কুটকু। এই 2টি পথই অতি দুর্গম। জিপ চালাতে রীতিমতো কসরত করতে হয়। সারা রাস্তা গোঙাতে গোঙাতে চলে জিপ। 2 পথেই রুমান্ডি থেকে কুটকু পৌঁছতে প্রায় 45 মাইল পড়ে। অতখানি কষ্টকর পথ পার হয়ে ঠান্ডায় জমে গিয়ে যখন আমরা মোড়াই থেকে কুটকুতে এসে পৌঁছলাম, তখন সবে পূবের আকাশ লাল হয়েছে। সূর্য ওঠেনি, কিন্তু লাল আভা কুয়াশার জাল ভেদ করে চারিদিকে ছড়িয়ে পড়েছে। সেই শিশু সূর্যের সমস্ত অন্তর ধরা পড়েছে কোয়েলের জলে। নদীর ওপারে দেখা যাচ্ছে নদীর একেবারে গা ঘেঁষে উঁচুতে ছোট্ট একটি বাংলো। এই কুটকু। দুদিকে চেয়ে চোখ জুড়িয়ে গেল। কোয়েল যে কি কলরোলা, কি সুন্দরী নয়ন ভুলানো নদী, তা কুটকুতে না এলে বুঝি জানতাম না। চারিদিকে পাহাড় ঘেরা, তার মাঝে কোয়েল একটা অভিমানী বাঁক নিয়েছে। নদীতে জল খুব বেশি নেই। জিপের চাকায় জল ছিটোতে ছিটোতে নদী পেরুলাম আমরা। নদী পেরিয়ে ওপারে পৌঁছলাম। তারপর একটা বাঁক ঘুরে এসে বাংলোর হাতায় ঢুকে পড়লাম। এতক্ষণে বুঝি বোঝা যাচ্ছিল না, বুঝি দেখা যাচ্ছিল না জায়গাটা কতখানি সুন্দর। বাংলোর সামনে হাতের সীমানা থেকে প্রলম্বিত একটা কাঠের বারান্দা আছে নদীর একেবারে ওপরে। 3 পাশে লোহার শেকলের বেড়া। সেখানে দাঁড়িয়ে কোয়েলের সুন্দরী মুখের সবটুকু চোখে পড়ে। মনে হলো এত কষ্ট করে এই ঠান্ডায় শেষ রাতে এত দূর উঠে আসে সার্থক হলো। মারিয়ানা ঘরের ভেতর থেকে চেঁচিয়ে বলল, বারান্দায় বসুন, আসছি এক্ষুনি। আমরা দুজনে বারান্দায় না এসে বাংলোর হাতায় পায়চারি করতে লাগলাম। ওই রাস্তায় অতখানি জিপে এসে কোমর ধরে যাবার উপক্রম। পায়চারি করতে করতে দেখলাম গ্যারেজে একটা জিপ এবং জিপের পাশে বিচ্ছিন্ন অবস্থায় একটি ট্রেলার রাখা আছে। বাংলোর বাঁ পাশে যে আকাশ ছোঁয়া পাহাড়টি আছে, তার উপর থেকে এই 7 সকালেই একটা কোটরা থেমে থেমে ডাকছে পাক পাক করে। আর সেই ডাক ভোরের কোয়েল বেয়ে বহু দূর অবধি চলে যাচ্ছে, তারপর আবার ওই দূরের পাহাড়ে ধাক্কা খেয়ে ফিরে আসছে। নদীর ওপারে কেঁদ গাছের নিচে কি একটা জানোয়ার জল খাচ্ছিল মনে হলো। হঠাৎ হুড়মুড় করে জঙ্গল ঠেলে পালালো। ময়ূর ডাকতে থাকলো ওপার থেকে।
যশবন্ত বলল, কপালে থাকলে সুগতবাবুর এবারে একটি বড় বাঘ হয়ে যেতে পারে। যা খবর আছে তাতে ছুলোয় বাঘ যে বেরোবেই তাতে আমি নিঃসন্দেহে, যদি সে একদিনের মধ্যে এই জঙ্গল ছেড়ে অন্য কোনোখানে সরে না পড়ে। আমরা পায়চারি করছি এমন সময় বাংলোর বারান্দা থেকে ভদ্রলোক ডাকলেন আমাদের। আরে আসুন আসুন, এদিকে আসুন, চা ঠান্ডা হয়ে যাচ্ছে দেখছি। তাকিয়ে দেখলাম মারিয়ানার বন্ধু সুগতকে। লম্বা সুগঠিত চেহারা, বেশ সুপুরুষই বলা চলে, তবে সুন্দর বলতে যা বোঝায় তা নয়। পরনে পায়জামা ও ঘিয়ে ফ্ল্যানেলের পাঞ্জাবি, তার উপর একটি শাল জড়িয়েছেন, চুলগুলো এলোমেলো। সব মিলিয়ে চেহারা এবং চশমা পরা চোখ দুটির মধ্যে এমন কিছু আছে যা মানুষকে প্রথম নজরেই আকৃষ্ট করে। খুব হাসি খুশি ভদ্রলোক। চৌকিদার অন্যদিকে ঘুরে এসে চা দিয়ে গেছে। আমরা চেয়ার টেনে বসলাম। যশবন্ত আলাপ করিয়ে দিল সুগত রায়ের সঙ্গে আমার, ফর্মালি। তার চুরি করে পড়া চিঠির মাধ্যমে তাকে আমি আগেই চিনতাম। ভদ্রলোক এমন প্রাণখোলা হাসতে পারেন, এমনভাবে চোখ তুলে তাকান যেন মনে হয় বুকের মধ্যে অবধি দেখতে পাচ্ছেন। মারিয়ানাকে লেখা চিঠি পড়ে ফেলেছিলাম বলেই হয়তো আমার বারবার মনে হলো এই এলোমেলো চুল ভরা মাথা ও কালো চশমার আড়ালে গভীর চোখের অতলতায় কোথায় যেন একটা বোবা কান্না আছে। মারিয়ানা ওদিকের দরজা খুলে এলো। একটা কালো সিল্কের শাড়ি পরেছে, মধ্যে লাল লাল ফুল তোলা, গায়ে একটা সাদা শাল জড়িয়েছে। ঘর থেকে বেরিয়ে যশবন্তকে হেসে বলল, কি এলেন তো জ্বালাতে? সুগতবাবু যশবন্তের পক্ষ টেনে বললেন, জ্বলতেও চাও যে সেটা স্বীকার করো, নইলে ওকে নেমন্তন্নই বা করবে কেন? মারিয়ানা বলল, আমি মোটেই জ্বলতে চাই না। মারিয়ানা সুগতর দিকে চেয়ে আমাকে দেখিয়ে বলল, এই যে এর কথাই তোমাকে গল্প করেছিলাম। সুগতবাবু চায়ের পেয়ালা মুখ থেকে নামাতে নামাতে বললেন, বুঝলেন মশাই, আপনার গল্প শুনে শুনে প্রায় এই কদিনে আমার মুখস্থ হয়ে গেছে। মারিয়ানা আপনার খুব বড় অ্যাডমায়ার। যশবন্ত তড়াক করে সোজা হয়ে বসে বলল, আর আমার অ্যাডমায়ার নয় বুঝি? মারিয়ানা দুষ্টু মিষ্টি ভরা গলায় বলল, আগে না মশাই। কিছুক্ষণ সময় আমরা চুপচাপ বসে রইলাম। সুগতবাবু বললেন, শেষবারের মতো একটা ময়ূর মারা যাক, বুঝলেন যশবন্ত বাবু? ময়ূর তো শিগগিরই ন্যাশনাল বার্ড হয়ে যাচ্ছে। যশবন্ত বলল, যাই বলুন, এমন মাংস আর খেলাম না। মারিয়ানা বলল, রোদ উঠেছে, চলুন আমরা নদীর ওপরের ওই বারান্দায় গিয়ে বসি। এমন সুন্দর সকাল, কোথায় চুপ করে বসে থাকবেন, চোখ ভরে দেখবেন, না সকাল থেকে মাংস খাবার গল্প শুরু হলো। আপনারা সত্যিই পরের জন্মে জল্লাদ হয়ে জন্মাবেন। আমরা গিয়ে ভোরের নরম রোদে ওই বারান্দায় বসলাম। একটা কনকনে হাওয়া আসছে নদীর ওপর থেকে। মারিয়ানার অলকগুলো কানের পাশে কাঁপছে। সুগতবাবুর এলোমেলো চুলগুলো বিভ্রান্ত হয়ে যাচ্ছে। সিগারেটটা ঠিক করে কিছুতেই ধরাতে পারছেন না, হাওয়া এসে বারবার দেশলাই নিভিয়ে দিচ্ছে। সুগতবাবুর দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার মনে হলো ওই মুহূর্তবাহী আগুনের সঙ্গে মারিয়ানার প্রতি সুগতবাবুর ভালোবাসারও একটা মিল আছে হয়তো। যত বাড়ি পরিশ্রমের সঙ্গে নিষ্ঠার সঙ্গে জ্বালাতে চান, তত বাড়ি হাওয়ার ফুৎকারে নিভে যায়। যা থাকে তা পোড়া বারুদের গন্ধ। সুগতবাবু সিগারেট ধরাচ্ছিলেন, মারিয়ানা দেখছিল। অবশেষে একটা কাঠি নিভল না। সুপুরুষ হাতের মুঠোর মধ্যে আগুনটাকে বন্দি করে ফেলেই সুগতবাবু সিগারেট ধরালেন। যশবন্ত শুধালো, মিসেস রায়কে নিয়ে এলেন না কেন? সুগতবাবু যেন একটু বিব্রত বোধ করলেন, বললেন, আসতে বলেছিলাম অনেকবার,
কিন্তু ওর এক খুব ঘনিষ্ঠ বান্ধবীর ছবির এক্সিবিশন আছে এই সময় আর্টিস্ট হাউসে। তাছাড়া উনি জঙ্গল টঙ্গল শিকার টিকার বিশেষ পছন্দ করে না। তবে অবশ্য আমার পথে কোনো বাধা দেয় না, নানা কারণে একসঙ্গে আসা হলো না আর কি। এইটুকু বলে সুগতবাবু মারিয়ানার দিকে চাইলেন। মারিয়ানা চোখ নামিয়ে নিল। কুজরুমের দিকে একটি বস্তিতে কুলথি লাগানো হয়েছে, যেখানে রোজ রাতে সম্বর আসছে। এই শীতকালে পাহাড়ি বস্তিগুলোর চারদিকে কারোয়া আর সারগুজায় পাহাড়ের ঢাল আর উপত্যকা সব একেবারে সবুজ হয়ে গেছে। এমন হলুদের সমারোহ বড় একটা দেখা যায় না। শান্ত সবুজের পটভূমিতে এই নরম হলুদ বড় চোখ কাড়ে। সকলে মিলে ঠিক করা হলো বিকেলে হেঁটে হেঁটে মুরগি, তিতির, বটের, আশকল, কালি তিতির এবং হরিয়াল যা পাওয়া যায় তাই শিকার করা হবে। তারপর রাতের খাওয়া দাওয়া 8টা নাগাদ সেরে কুজরুমের রাস্তায় কুলথি ক্ষেতের সম্বরের অপেক্ষায় পাতা ঝোড়ায় বসে থাকা হবে। রাত বেশি না হলে সম্বর সচরাচর পাহাড় থেকে নামে না, তবে বরাত ভালো থাকলে প্রথম রাতেও অনেক সময় পাওয়া যায়। যাই হোক, আমি বললাম, পাহাড়ের উপত্যকার শালপাতার ঝোড়ায় বসে এই ঠান্ডায় তো প্রাণ যাবার উপক্রম হবে, ওর মধ্যে আমি নেই, তোমরা যাও। যশবন্ত বলল, সে কথা মন্দ নয়, তাছাড়া মারিয়ানারও একা একা লাগবে। কত রাতে আমরা ফিরবো তার তো ঠিক নেই, তুমি নাই বা গেলে। বিকেলে মারিয়ানা বাংলোতেই ছিল। চুলটুল বেঁধে হাত মুখ পরিষ্কার করে সেজেগুজে সেই ঝুল বারান্দাটিতে এসে দাঁড়িয়েছিল। তখনও বেশ বেলা ছিল। আমি, যশবন্ত এবং সুগতবাবু তিনজনে তিন দিকে বন্দুক হাতে ভাগ্য অন্বেষণে বেরিয়েছিলাম। জঙ্গলের মধ্যে এদিকে ওদিকে কিছু দূর হাঁটাহাঁটি করার পর বাংলোর উল্টো দিকে একটা কেঁদ গাছের নিচে একটা বড় কালো পাথরে আমি পা ঝুলিয়ে বসেছিলাম। এপার থেকে ওপারের কুটকু বাংলোটিকে দেখা যাচ্ছিল। সেই নদীর ওপারের কাঠের বারান্দায় মারিয়ানা দাঁড়িয়েছে একটা নীল শাড়ি পরে। আমি দেখছিলাম। কোয়েলের গেরুয়া পাহাড়ের পটভূমিতে মারিয়ানাকে মনে হচ্ছিল একটা একান্ত একলা ছোট্ট নীল পাখি, যে সরগুজার হলুদ খেতে পদ ফুলে ঢুকে পড়েছে। তারপর হলুদে চোখ ধেঁধে গেছে, আর বেরিয়ে আসতে পারছে না। শিকার করতে বেরিয়েছিলাম বটে, কিন্তু শিকার করতে ইচ্ছে করে না। প্রথম প্রথম রুমান্ডিতে আসার পর যশবন্ত বলেছিল, জঙ্গলকে ভালোবাসতে শেখো, তারপর দেখবে বন্দুক হাতে বনে পাহাড়ে ঘুরে বেড়ালে দিল খুশ হয়ে যাবে। এই কদিন জঙ্গল সম্বন্ধে যে অহেতুক ভয়টা ছিল সেটা সত্যিই কেটে গেছে। বন্দুক চালাতে শিখিয়েছে যশবন্ত আমাকে, গুলি লাগাতে শিখিয়েছে। আমার নিজের ওপর এখন আস্থা জন্মেছে, তাই সত্যিই আজকাল বনে পাহাড়ে নির্ভয়ে চলাফেরা করি, কিন্তু শুধু শিকার করতেই আর ইচ্ছে করে না। এই কুটকুর আসন্ন সন্ধ্যায় যে সুর, যে রং, যে ছবি, তার সঙ্গে বন্দুকের আওয়াজের যেন কোনো মিল নেই। যে আশ্চর্য শান্ত সুর জলের কুলকুলানিতে এবং মসৃণ পাতার চিকনতায় এখানে অনুরণিত হচ্ছে, তাতে বন্দুকের আওয়াজ হলে সেই মেজাজটা যেন ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাবে। হঠাৎই আমার ডান দিকে কক 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 করে আওয়াজ হলো, শুকনো পাতা সরানোর সরসর খসখস আওয়াজ। তারপরই দেখলাম একটি প্রকাণ্ড মোরগ আড়াল থেকে বেরিয়ে এসে নদীর দিকে এক দৃষ্টে চেয়ে দাঁড়িয়ে রইল। আমাকে দেখতে পায়নি, বন্দুকটা আমার কোলে শোয়ানো আছে। মোরগটা গলা উঁচু করে আত্মবিশ্বাস ও কিঞ্চিত গর্বের সঙ্গে ডাকল, কক্কর কক কক কক্কর। এমন সময় একটা মেটে রঙা আটসার গড়নের টাইট করে কোমরে সেফটিপিন আটকানোর শাড়ি পরা মুরগি এসে তাকে কুড়কুড় করে কি বলল। তক্ষুনি যৌবন মদে মত্ত মোরগটা আবার মুরগির সঙ্গে আড়ালে চলে গেল। আমার গুলি করা হলো না, গুলি করার কথা মনেই পড়ল না। আমার পেছনে এবং নদীর ওপারের বাংলোর দিক থেকে
আগে পরে 2-3টে বন্দুকের আওয়াজ হয়েছিল। জানি না যশবন্ত বা সুগতবাবু কি মারলেন। বেশ ঠান্ডা লাগছে। একটু পরেই কোয়েলের জল থেকে রেফ্রিজারেটর খুললে যেমন ধোঁয়া ওঠে তেমনই ধোঁয়া উঠতে আরম্ভ করবে। সূর্য প্রায় হেলে পড়েছে। বাংলোয় গিয়ে মারিয়ানার হাতে বানানো 1 কাপ কফি খাবো। কোয়েলের জল পেরিয়ে বাংলোয় ফিরতেই মারিয়ানা বলল, কি মারলেন? আমি বললাম, কিছুই মারলাম না, ওই পারে গিয়ে চুপ করে একটা পাথরে বসেছিলাম, সেখান থেকে আপনাকে দেখা যাচ্ছিল। মারিয়ানা চোখ তুলে বলল, সত্যি? আমি কি করছিলাম? আমি বললাম, আপনি কৃষ্ণচূড়ার ডালের নীল পাখির মতো স্থির হয়ে দাঁড়িয়েছিলেন। খুব সুন্দর দেখাচ্ছিল। মনে হচ্ছিল এই জঙ্গল, পাহাড়, নদী, এই অস্তগামী সূর্য সব মিলিয়ে যে ছবির সৃষ্টি হয়েছে, সেই ছবির একটি আঙ্গিক আপনি। মারিয়ানা খুশি হলো, বলল, থাক, আমাকে নিয়ে কাব্যি করতে হবে না। পারেনও আপনি, হাতে বন্দুক নিয়ে অত কাব্যি আসে? বললাম, কাব্যের অনুপ্রেরণা থাকলে আসে, তবে ঠান্ডায় কাব্য হিম জমে আইসক্রিম হয়ে যাচ্ছে। 1 কাপ গরম, খুব গরম কফি চাই। সত্যি? একটু বসুন, আমি এক্ষুনি চৌকিদারকে জল বসাতে বলে আসি। যশবন্ত একটা খরগোশ মেরেছে, বলল, ব্যাটাকে বাস পোড়া করব কাল। সুগতবাবু একটি আশকল এবং একটি কালি তিতির মেরেছেন। ঠান্ডাও পড়েছে, অস্বাভাবিক ঠান্ডা। বড় নদীর পাশে বলে ঠান্ডা আরও বেশি। যশবন্ত ঠকঠক করে 8 বোতল রাম খেয়ে বোতলটি ট্যাকস্ত করে জিপে উঠেছে। সুগতবাবু ডিনারের আগে 2 পেগ হুইস্কি খেয়েছিলেন যশবন্তের অনুরোধে এবং মারিয়ানা বারণ করা সত্ত্বেও। খাওয়া দাওয়ার পর সুগতবাবু কালো ভারী ওভারকোটটা পরে নিয়েছিলেন। ভালো করে ফ্ল্যানেল দিয়ে রাইফেলটা মুছেছিলেন। তারপর যশবন্তের সঙ্গে বেরিয়ে গিয়েছিলেন। আমি আর মারিয়ানা জিপ অবধি পৌঁছে দিয়ে এসেছিলাম ওদের। মারিয়ানা বলেছিল, সুগত, বেশি রাত করবে না কিন্তু, ঠান্ডা লাগলে তোমার আবার ফ্যারেঞ্জাইটিস বাড়ে। পাটা জিপে তুলতে তুলতে সুগতবাবু বললেন, তুমি যখন বলছো তাই হবে। মারিয়ানা ঠোঁট উল্টে বলল, ইস, আমার সব কথাই তো সবসময় শুনছো। যশবন্ত জিপটা স্টার্ট করলো, হেডলাইটটা জ্বালল, তারপর ইঞ্জিনের গুনগুনানি জঙ্গলে মিলিয়ে গেল। কোচরুমের পথে হেডলাইটের নৃত্যরত বৃত্তটি দেখতে দেখতে চোখের আড়ালে চলে গেল। চাঁদ উঠেছিল, কিন্তু শিশিরে চাঁদের আলো কেমন ঘোলাটে ঘোলাটে লাগছিল। একটি নাইট জার চির্প চির্প করে উড়ে উড়ে কি যেন দুঃখের খবর ছড়াচ্ছিল। এক অতীন্দ্রিয় শান্তি, এ এক অদ্ভুত অবিশ্বাস্য নির্জনতা। কান পাতলে নিজের হৃৎপিণ্ডের শব্দ শোনা যায়। কোনো কারণে যদি বুকের রক্ত ছলাৎ ছলাৎ করে ওঠে, কাছে চেয়ে থাকে, সেও সে শব্দ শুনতে পায়। মারিয়ানা শুধলো, এক্ষুনি শোবেন? বললাম, শুলে মন্দ হয় না, ঘুমটা বেশ জমিয়ে আসছে। ও বলল, আমি তো দুপুরে আজকে অবাক কাণ্ড করেছি। আপনারা যখন রোদে বসে আড্ডা দিচ্ছিলেন খাওয়ার পর, আমি তখন বেশ একটু ঘুম বলে চোখ মুখে দুষ্টুমি মেখে হাসল। তারপর বলল, চলুন আমার ঘরে বসি। আপনি তো আবার যশবন্ত বাবুর মতো ঢকঢকিয়ে হার্ড ড্রিঙ্কস খেতে পারেন না। কফি বানিয়ে কফির পেয়ালায় 1 চুমুক দিয়ে মারিয়ানা বলল, একটা কথা শুধোচ্ছি, কিছু মনে করবেন না আশা করি। কেননা আমারও আপনার সম্পর্কটা এখন এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে যেখানে অনেক কথা অকপটে বলা চলে, তাই বলছি। আচ্ছা লাল সাহেব, আপনি কখনো কাউকে ভালোবেসেছেন? অনেকক্ষণ চুপ করে থাকলাম। বললাম, দেখুন, ভালোবাসার মানে যদি কাউকে স্তুতি করা, কাউকে চাওয়া হয়, তাহলে ভালোবেসেছি।
এমন মানুষ কোথায় যে কখনো না কখনো কাউকে না কাউকে চায়নি? তবে ভালোবাসায় যে পাওয়ার দিকটা থাকে সে ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নেই। তাই ভালোবেসেছিও বলতে পারেন, আবার ভালোবাসিনিও বলতে পারেন। যদি কাউকে ভালোবেসে থাকি তাকে জোর করে অধিকার করার সাহস হয়নি। মারিয়ানা হাসল, বলল, আশ্চর্য। তারপর বলল, তাহলে আমার প্রশ্নটা আরেকটু খুলেই বলি। আপনি কি মনে করেন ভালোবাসা মানসিক ব্যাপারের মতো একটা জৈবিক ব্যাপার? এ কি শুধুই মানসিক হতে পারে না? আমি এবং আমার মতো অন্য অনেক মেয়েই বিশ্বাস করি যে ভালোবাসাটা একটা সম্পূর্ণ মানসিক অবস্থা বিশেষ। এর সঙ্গে দেহের কোনো সম্পর্ক সবসময় নাও থাকতে পারে। আমি বললাম, দেখুন, এই প্রসঙ্গটা এত পুরনো ঘোরালো, তাতে অন্য লোকের মতামত না নিয়ে নিজের নিজের মতামত নেওয়াই ভালো। তবে আমার মত যদি জানতে চান তাহলে বলতে হয়, শরীরকে পুরোপুরি অস্বীকার করার উপায় নেই বোধহয়। আমি যদি কাউকে কোনোদিন ভালোবেসে থাকি তাহলে তার মনটার চেয়ে শরীরটাকেও কম বাসিনি। তাকে যখন পেতে চেয়েছি তার বুদ্ধিমতী মানসিক সত্তার সঙ্গে তার সুগন্ধি শরীরের সত্তাকেও সমানভাবে চেয়েছি। জানি না, এ হয়তো আমার নিজের কথা। মারিয়ানা অনেকক্ষণ চুপ করে রইল, বলল, আপনারা মানে পুরুষেরা কেমন অন্যরকম। আপনাদের এবং আমাদের দৃষ্টিভঙ্গিতে অনেক তফাৎ। আশ্চর্য, অথচ আমরা একই শিক্ষা পাই, এক মা বাবার কাছে মানুষ হই। অথচ কেন এমন হয় বলতে পারেন? আমি হেসে বললাম, মাফ করবেন, বলতে পারবো না। মারিয়ানার ঘরে বসে কিছুক্ষণ গল্প করে চেয়ার ছেড়ে উঠে বললাম, নিন শুয়ে পড়ুন দরজা বন্ধ করে। মারিয়ানা বলল, কম্বলের তলায় আরাম করে শোবো বটে, ঘুম আসবে না, বই পড়ব। তারপর দরজা বন্ধ করতে করতে বলল, দেখুন, রাতে ওরা ফিরলে আমাকে জাগাবেন কিন্তু প্লিজ, যদি কফি টফি খেতে চায়। সুগতর গলার পেইন্টেডটা আমার ঘরে আছে, যদি দরকার হয়। শেষ করলাম আজকে কোয়েলের কাছের 7ম পর্ব। গল্প পাঠ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। আর যদি ভালো লাগে তবে গল্পটাকে একটা লাইক করে দেবেন। আর যদি পারেন প্লিজ ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চ্যানেলে যদি আজ নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে যে কোনো গল্প আপলোডের সাথে সাথে সেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন। গল্প শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।